সিনেমার পর্দায় আমরা যা দেখি তার পেছনেও কিন্তু থাকে আরও অনেক অবিশ্বাস্য নাটকীয় কিছু সত্যি ঘটনা। তো আজ আমরা তেমনই কিছু বাস্তব ঘটনা আর চরিত্রকে নিয়ে কথা বলবো যা ধুরন্ধরের মতো সিনেমাকে অনুপ্রেরণা দিয়েছে। চলুন একদম গল্পের গভীরে চলে যাই। সময়টা হচ্ছে ২০০৪ সাল আর জায়গা কাশ্মীর উপত্যকা। এখানে তখন ভারতীয় সেনাবাহিনীর একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশন চলছে। ভাবা যায় ব্যাপারটা, এক তরুণ জঙ্গি সেজে একটা কুখ্যাত সন্ত্রাসী সংগঠনে ঢুকে পড়েছে। দিনের পর দিন কষ্ট করে তাদের বিশ্বাস অর্জন করেছে, কিন্তু হঠাৎ করেই একদিন সংগঠনের দুই শীর্ষ নেতা তার মাথায় বন্দুক ঠেকিয়ে দিল। তার আসল পরিচয় কি তবে ফাঁস হয়ে গেল? চরম বিপদের মুখেও তার গলাটা ছিল একদম শান্ত আর দৃঢ়। এটা ছিল একটা হিসেব করা ঝুঁকি, আর এই একটা কথাতেই কাজ হলো। সন্ত্রাসী নেতাদের মনে যেটুকু সন্দেহ ছিল সব গলে জল। তারা পুরোপুরি বিশ্বাস করে নিল এই ছেলে তাদেরই লোক। আর ঠিক যেই মুহূর্তে ওই দুই জঙ্গি নেতা বন্দুক নামিয়ে তার আনা কাবাব খেতে শুরু করলো, ঠিক তখনই পুরো খেলাটা ঘুরে গেল। ইফতিকার ভাট্টার লুকোনো পিস্তলটা বের করে দুজনকেই খতম করে দিল, কারণ তার আসল পরিচয় ছিল মেজর মোহিত শর্মা, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ অফিসার। কিন্তু কে ছিলেন এই মেজর মোহিত শর্মা? মানে কিভাবে একজন সাধারণ পরিবারের ছেলে সেনাবাহিনীর অন্যতম সেরা কমান্ডো হয়ে উঠলেন? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নটা আসলে ছিল তার বড় ভাইয়ের, কিন্তু সেই স্বপ্নটা সত্যি করার জেদটা চেপে বসেছিল ছোট ভাই মানে মোহিতের মাথায়। পরিবারের অমত থাকা সত্ত্বেও তিনি তার ভাইয়ের স্বপ্নটাকেই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিলেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না। একবার ভাবুন তো, পরীক্ষায় পাশ করার পর মা রেজাল্টটাই লুকিয়ে রেখেছেন, কারণ তিনি চান না তার ছেলে এমন একটা ঝুঁকিপূর্ণ পেশায় যাক। সেখান থেকে শুরু করে মেডিকেলের জন্য মাত্র ১ মাসে ৬ কেজি ওজন বাড়ানো, প্রত্যেকটা বাধা তিনি পার করেছিলেন শুধুমাত্র মনের জোরে। এই টাইমলাইনটা দেখলেই তার অসাধারণ ক্যারিয়ারের গতিটা বোঝা যায়। সাধারণ রেজিমেন্ট থেকে সোজা সেনাবাহিনীর সবচেয়ে ইলিট ইউনিট প্যারা স্পেশাল ফোর্সে জায়গা করে নেওয়া, যেখানে দেশের সেরা সেনাদেরই শুধু সুযোগ মেলে। আর তার সেই কাশ্মীর মিশনের জন্য তিনি বীরত্বের সেনাপদকও পেয়েছিলেন। এরপর আসে সেই দিনটা, ২০০৮ সালের ২১শে মার্চ। কুপওয়ারার হাফলুদা জঙ্গলে মেজর শর্মার দল একদল ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গির মুখোমুখি হয়, আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। লড়াই শুরুতেই তার হাতে গুলি লেগেছিল, কিন্তু নিজের যন্ত্রণার কথা না ভেবে তিনি তার দলের সদস্যদের সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য একাই কভার ফায়ার দিয়ে যাচ্ছিলেন। একজন সত্যিকারের লিডারের এটাই তো পরিচয়, তাই না? এরপর গ্রেনেড লঞ্চার দিয়ে একাই একাধিক জঙ্গিকে খতম করার সময় তিনি মারাত্মকভাবে আহত হন, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তার একটাই নির্দেশ ছিল, লড়াই থামালে চলবে না। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন মেজর মোহিত শর্মা। এবার চলুন ভারত থেকে সোজা চলে যাই পাকিস্তানে, করাচির লিয়ারি এলাকায়। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ, যেখানে আইন কানুন নয়, গ্যাং লিডারদের নৃশংসতাই ছিল শেষ কথা। এই গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এই লিয়ারি। লিয়ারির পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তা বুঝতে এই একটা সংখ্যাই হয়তো যথেষ্ট। ভাবুন, মাত্র ২ বছরে এলাকা দখলের লড়াইয়ে ৮০০রও বেশি মানুষ খুন হয়েছিল। এটা কোনো সাধারণ ক্রাইম সিন ছিল না, এটা ছিল একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধের পেছনে ছিল মূলত কয়েকটি নাম: রেহমান ডাকাত, হাজি লালু, আরশাদ পাপ্পু, উজের বালোজ। এরা শুধু গ্যাং লিডার ছিল না, এরা ছিল লিয়ারির অঘোষিত শাসক। আর ক্ষমতার এই লড়াইয়ে প্রত্যেকেই ছিল আগের জনের চেয়েও বেশি হিংস্র। এখানকার হিংস্রতা কোনো সাধারণ অপরাধ ছিল না, এটা ছিল ক্ষমতা দেখানো আর মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা উপায়। প্রতিপক্ষকে খুন করে তার কাটা মাথা নিয়ে রাস্তায় ফুটবল খেলা, এই ঘটনাগুলোই বুঝিয়ে দেয় যে লিয়ারিতে মানবিকতার কোনো জায়গাই ছিল না। যখন পুরো শহরটা গ্যাংস্টারদের ভয়ে কাঁপছে, ঠিক তখনই ময়দানে নামেন একজন পুলিশ অফিসার। তিনি ঠিক করেছিলেন গ্যাংস্টারদের ভাষাতেই তাদের জবাব দেবেন। তার নাম ছিল এসএসপি আসলাম চৌধুরী। করাচির প্রেক্ষাপটে সুপার কপ কথাটার মানে একটু অন্যরকম। এর মানে হলো এমন একজন অফিসার যিনি আইনের বইয়ের বাইরে গিয়েও অপরাধ দমনে বিশ্বাসী। সোজা কথায় কাটা দিয়ে কাটা তোলার নীতিতে চলতেন। আসলাম চৌধুরী ভয় পেতেন না, বরং ভয় দেখাতে ভালোবাসতেন। তিনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে সরাসরি গ্যাংস্টারদের হুমকি দিতেন। এটা ছিল তার মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটা অংশ, যা তাকে সাধারণ মানুষের কাছে রীতিমতো হিরো বানিয়ে দিয়েছিল। তার নেতৃত্বে লিয়ারির সবচেয়ে বড় গ্যাং লিডার রেহমান ডাকাত
এক পুলিশি এনকাউন্টারে মারা যায়। ওই অঞ্চলে এনকাউন্টার বলতে প্রায়শই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকেই বোঝানো হতো, কিন্তু গ্যাংদের বিরুদ্ধে এই লড়াইয়ের জন্য তাকে চরম মূল্যও দিতে হয়েছিল। 2014 সালে এক আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। তবে এই গল্পটা কিন্তু শুধু সৈনিক, গ্যাংস্টার বা পুলিশদের নিয়েই নয়। এর পেছনে আছে গুপ্তচর সংস্থা আর আন্তর্জাতিক রাজনীতির এক গভীর খেলা, যেখানে আসল খেলোয়াড়দের মুখ সহজে দেখা যায় না। গল্পের মাঝখানে মেজর ইকবাল নামে এক রহস্যময় চরিত্রের কথা উঠে আসে। কিন্তু এই নামে কি সত্যিই কেউ ছিল, নাকি এটা শুধুই একটা কোড নেম? দেখুন, এখানে দুটো ভিন্ন সম্ভাবনার কথা বলা হচ্ছে। একজন হলেন পাকিস্তানের একজন সত্যিকারের প্রাক্তন জেনারেল ইকবাল খান, আর অন্যজন হলেন মেজর ইকবাল নামের এক আইএসআই এজেন্ট, যার নাম মুম্বাই হামলার তদন্তে উঠে আসে, কিন্তু পাকিস্তান সরকার যার অস্তিত্বই স্বীকার করে না। সত্যিটা কি, তা আজও একটা রহস্য। আর এই গল্পে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ছায়ায় তৈরি একটি চরিত্রকেও দেখা যায়। এর অন্তর্ভুক্তি এটাই স্পষ্ট করে দেয় যে এই গল্পের ক্যানভাসটা শুধু কাশ্মীর বা করাচির অলিগলিতেই থেমে নেই, এর শিকড় ভারত পাকিস্তান সম্পর্কের ভূ রাজনীতি পর্যন্ত ছড়িয়ে আছে। একজন সৈনিকের সর্বোচ্চ আত্মত্যাগ, এক গ্যাংস্টারের নৃশংস রাজত্ব, আর এক পুলিশ অফিসারের আপসহীন লড়াই। ধুরন্ধরের মতো সিনেমা সেই সব বাস্তব জীবন থেকেই অনুপ্রেরণা নেয়, যা সত্যি কল্পনার চেয়ে অনেক বেশি নাটকীয়। আর আমাদের এটা ভাবতে বাধ্য করে যে বাস্তব আর সিনেমার পর্দার মধ্যেকার যে সীমারেখা, সেটা আসলে কতটা পাতলা।